কয়েকদিন পর ক্ষেত থেকে উদ্ধার হলো মানুষের কঙ্কাল। আর সেই কঙ্কালের পোশাক দেখে পরিবারের দাবি এটি তাদেরই স্বজন। প্রতিবন্ধী ভ্যান চালক ফরিদ হোসেনের। জয়পুরহাট সদর উপজেলার জিতারপুর এলাকার একটি আখ ক্ষেত থেকে মঙ্গলবার দুপুরে উদ্ধার করা হয় মানুষের একটি কঙ্কাল। পুলিশ বলছে কঙ্কালটির পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে ঘটনাটি ঘিরে নিখোঁজ ফরিদ হোসেনকে নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য। ফরিদ হোসেন হপিরহাট গ্রামের বাসিন্দা, 5 ভাইয়ের পরিবার। আর এই 5 ভাইয়ের মধ্যে ফরিদসহ আর 2 ভাই প্রতিবন্ধী। পরিবারের জন্য ফরিদ ছিলেন শুধু একজন ভ্যান চালক নন, ছিলেন সংসারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। গত 20 আগস্ট সকালে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন ফরিদ, কিন্তু এরপর আর ফেরেননি। একজন প্রতিবন্ধী মানুষ যার হাতে ছিল পরিবারের ভরসা, হঠাৎ তার নিখোঁজ হয়ে যাওয়া যেন পুরো পরিবারকে অন্ধকারে ঠেলে দেয়। ফরিদ নিখোঁজ হওয়ার পর পরিবার বসে থাকেনি। বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে দেওয়া হয় নিখোঁজের পোস্ট। পাশাপাশি খেতলাল থানায় করা হয় লিখিত অভিযোগ। দিন গড়িয়েছে কিন্তু ফরিদের কোনো সন্ধান মেলেনি। এরপর তদন্তে নামে পুলিশ। বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর 24 আগস্ট জয়পুরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে ফরিদের ভ্যানটি মাত্র 17,000 টাকায় বিক্রি করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষ নিখোঁজ হওয়ার পর তার ভ্যান কিভাবে অন্যের হাতে গেল? ভ্যানটি বিক্রি হলো কার কাছে? আর ফরিদ কোথায় গেলেন? তদন্তে সামনে আসে একই গ্রামের সাগর মণ্ডলের নাম। জানা গেছে সাগর ফরিদের ভ্যানে করে জয়পুরহাটের দিকে গিয়েছিলেন, কিন্তু রাতে সাগর বাড়ি ফিরলেও ফরিদ আর বাড়ি ফেরেননি। এরপর থেকে সাগরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ফরিদের পরিবার ও স্থানীয়রা। তবে সাগর মণ্ডলের বিরুদ্ধে হত্যার অভিযোগ এখনও প্রমাণিত নয় এবং পুলিশও তাকে হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে নিশ্চিত করেনি। এই ঘটনার অনুসন্ধানে সাগর মণ্ডলের মা মোসাম্মদ রিনা এবং তার স্ত্রী মমিয়া আক্তার শীতলের সঙ্গেও কথা বলেছেন প্রতিবেদক। ঘটনার সম্পর্কে তাদের বক্তব্য নেওয়া হয়েছে। তবে ফরিদের পরিবার ও স্থানীয়দের দাবি, সাগরের পরিবারের দেওয়া বক্তব্যের কিছু অংশ নিয়ে অসঙ্গতির প্রমাণ রয়েছে। সেই বক্তব্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রমাণ এখন তদন্তের গুরুত্বপূর্ণ অংশ। অন্যদিকে প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন নিখোঁজ ফরিদের মা, তার মামা এবং গ্রামের একাধিক বাসিন্দা। আপনি কাউকে সন্দেহ করেন? না বাবা, আমি কাউকে সন্দেহ করি না। আমি মেয়ে মেয়ে বাড়াই ঘোরাই তাই সন্দেহ করি। দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলে আমাকে বুক ফিরে দেখ বাবা। আমার পাগল হলো আমার ছোট একদিন লেবা বেঁচে থুছে বাবা। এখনো খোঁজ পাননি? না, কোনো খোঁজ পাইনি। খুনির জন্য খুন আমার ছেলের দিন যা করেছে ওই তার যা করি। 20 বার থেকে নিখোঁজ হয়েছে। ছেলেটা খুবই ভালো, প্রতিবন্ধী ছেলে, এনা ভ্যান ট্যান চলে খায়। এই ছেলেটা 20 বার থেকে নিখোঁজ। ছেলেটার নাম ফরিদ রহমান। তো ছেলেটা খুব ভালো, ছেলেটা প্রতিবন্ধী। তো বেশ কিছুদিন হচ্ছে হারিয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, যদি ছেলেটা সুস্থ থাকে তাহলে আমাদের কাছে ফিরে আসলে আমরা খুশি হব। আমার ভাগনা বর্তমান যথেষ্ট ভালো ছেলে, বুঝলেন। এখানতে পাঠনপাড় যাওয়া আসা ভ্যানলে করে আমরা অনেক সময় যাওয়া আসা প্রতিদিন করি এবং প্রতিদিন হাত পালে এখানে দেখা হয় ছেলেটা আমার ভাগনা, যার জন্য আমার খুব দয়া লাগতেছে। এর উপযুক্ত শাস্তি আমরা চাই। তাদের বক্তব্যে উঠে এসেছে ফরিদের নিখোঁজ হওয়ার পর পরিবারের উৎকণ্ঠা, তাকে খুঁজে পাওয়ার চেষ্টা এবং ভ্যান উদ্ধারের পর তৈরি হওয়া নানা প্রশ্ন। ফরিদের পরিবারের সবচেয়ে বড় প্রশ্ন, ফরিদ যদি কোথাও চলে গিয়ে থাকেন তাহলে তার ভ্যান অন্যের কাছে গেল কিভাবে? আর যদি আক্ষেতেও কঙ্কালটি ফরিদের না হয় তাহলে তিনি কোথায়? আসামি ব্যবসা করে, ফলের ব্যবসার কাজে সে বৃহস্পতিবারে বাইরে গেছে। সকাল 9টার দিকে আমাকে পাঠানপাড়াতে একটা চুলা এনে দিয়ে সে কাজের জন্য বাইরে গেছে, খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। তারপর তার সাথে আমার ফোনে কথাবার্তা হয়েছেই। সে তারপর বললো যে মানে আমের ব্যবসা করে, বর্তমানে আমের দাম বেশি আর আশিনা আম টক, এগুলো মানুষ খাবে না। আমি বাগান টাগান দেখে ঘুরে দাম দর হচ্ছে না, নিলাম না, বাসায় চলে যাব। এ বলে সে
তার কাজ শেষ করে 8:30 9টার দিকে চলে আসছে। রাতের 8:30। হ্যাঁ, মানে ঘড়ি দেখিনি, আনুমানিক এইরকম সময়টাই হবে। উনি কি আরো দেখেছিলেন না কোনো বাগানে গেছিলেন, আমের বাগানে? আরদেও গেছেন, বাগানেও খুঁজছে, জয়পুরহাটে? জয়পুরহাটে খুঁজছে, আবার আপনার বাগান কোথায়, সাপাহার না কোথায়, সেখানেও খুঁজছে। এখান থেকে সাপাহার গেছে? হ্যাঁ, তারপরে সাপাহার থেকে আপনার হচ্ছে সাপাহার থেকে জয়পুরহাট আসে খোঁজ টোজ নিয়ে, যখন মানে ফল হয়নি, হ্যাঁ। তখন সে ভাবতেছে যে বেকার বসে থাকার থেকে একটা অটো ভাড়া নিয়ে অটো চালায়, যেহেতু বাসায় বসে থেকে কি করব, সংসার চলতে হবে। তারপর ওই সে, দিনের ঘটনাটা? হ্যাঁ ওই দিনের ঘটনায়, বৃহস্পতিবারে। মানে রাত্রে আসে আপনার সাথে কথা হলো যে হ্যাঁ। বসে থেকে কি করবে, একটা অটো? হ্যাঁ, অটো নিব। তারপর সে অটোর খোঁজ করতেছিল। কিন্তু যেদিন আপনার হচ্ছে সাপাহার নওগাঁতে গিয়েছিল, যাওয়ার পর আপনাদের কারোর সাথে কথাবার্তা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। মানে সন্ধ্যার আগে বা যখন ওখানে গিয়ে পৌঁছে? ওনার সাথে আমার বারবারই কথা হয়েছে। যখন তিনি মানে সাপাহার না কি বলে, আমি জানি না জায়গার নাম, সেখানে ছিল, সেখানেও কথা হয়েছে। মানে জয়পুরহাট ছেড়ে? হ্যাঁ, তখনও কথা হয়েছে, আবার জয়পুরহাটের ভিতর যখন, তখনও কথা হয়েছে। আমার স্বামী ওনার ভ্যানে চড়েই গেছে, তারপর তাকে জয়পুরহাট গিয়ে হয়তো ছেড়ে দিছে। এ বিষয়ে আমার সাথে কথা হয়নি, অবশ্যই ছেড়ে দিছে। দেওয়ার পর আপনার ও সাথে? তো অত দূর যাবে না ওই ছেলে। আমার স্বামী আমার ক্ষেত্রে একদম নির্দোষ, কারণ মানুষের গাড়িতে যেতেই পারে। তারপর যদি সে নামার পর, ছেলেটা কিন্তু প্রতিবন্ধী, নামার পর আবার মুরগি ব্যারামের অসুস্থ, তার যদি কিছু হয় তার দায়ভার কি তার? তারপর আইনভাবে খোঁজ খবর নেওয়া হোক, আমার স্বামীর লোকেশন, তার লোকেশন সব কিছু যদি এক হয়, তারপর আইন যে ব্যবস্থা নিবে নেওয়া হবে। বলিছে একটা মুরব্বী ছিল ওখানে আসে, তাই বলিছে যে ঠিক আছে, এভাবে কথাবার্তা বলো না, যে ওদের মতন ওরা যে সমস্ত কথাবার্তা ভাষা, অশালীন ভাষা বলিছে, অনেক কিছুই বলিছে। বলার পর আমার স্বামী বলিছে যে আমি তো এলা কিছু জানি না বাবা, আমি তো এলা কিছু জানিও না, শুনিও নি, কিছুই শুনি না। আমি শুনতেছি যে ছেলেটা হারাইছে। আমার ছেলে তো কিছুই আমাকে বলেনি, না বললে আমরা কেমন করে এক করবো। তখন যাই আমি ওই আমাকে করতেছে যে ফোন আছে নাকি আপনার বাসা? আমি হ্যাঁ ফোন আছে, কিন্তু ব্যালেন্স নেই। তখন বলতেছে যে আমরা ব্যালেন্স তুলে দিচ্ছি। আমি না ব্যালেন্স তুলে এখন এক ছেলে আবার বললো যে আমার ফোন দিয়ে কথা বলে। তখন আমার ছেলে, আমি ফোন দিয়ে করলাম যে আমার বাসায় অনেক কটা ছেলে পেলে আসে, খুব অত্যাচার করতেছে। তো তখন আমার ছেলে আর বাসায় আসেনি। এর মধ্যেই মঙ্গলবার জিতারপুরের আক্ষেত থেকে উদ্ধার করা হলো মানুষের কঙ্কাল। কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে এটি ফরিদের হতে পারে বলে দাবি করেছে তার পরিবার, কিন্তু পুলিশের ভাষ্য আরও সতর্ক। মরদেহ দীর্ঘ সময় পচে যাওয়ায় কঙ্কাল দেখে নারী না পুরুষ সেটিও নিশ্চিত হওয়া যাচ্ছে না। ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। জয়পুরহাট সদর থানার পরিদর্শক তদন্ত আবু শাহিন কাদের জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি জানান, ময়নাতদন্ত ও ডিএনএ রিপোর্ট পাওয়ার পরই কঙ্কালের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে খেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তাদুল ইসলাম বলেন, ফরিদের নিখোঁজ ও কঙ্কাল উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। একজন প্রতিবন্ধী ভ্যান চালক, 5 ভাইয়ের পরিবারের একজন নিজেও প্রতিবন্ধী, আর তার 2 ভাইও প্রতিবন্ধী। 20 আগস্ট সকালে জীবিকার জন্য ভ্যান নিয়ে বের হয়েছিলেন ফরিদ। আজ তার পরিবার অপেক্ষা করছে, ফরিদ কি ফিরে আসবেন নাকি আক্ষেত থেকে উদ্ধার হওয়া কঙ্কালই তার শেষ পরিচয়। একদিকে নিখোঁজ মানুষ, অন্যদিকে উদ্ধার হওয়া ভ্যান, তারপর মাত্র 17,000 টাকায় ভ্যান বিক্রির তথ্য, এরপর আবার আক্ষেত থেকে মানুষের কঙ্কাল। সব কিছু কি একই ঘটনার সূত্র নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? ফরিদের পরিবার কঙ্কালের পোশাক দেখে প্রিয় মানুষটির পরিচয় খুঁজে পাওয়ার দাবি করছে, কিন্তু আইনগতভাবে এখনও কঙ্কালটির পরিচয় নিশ্চিত নয়। ডিএনএ ময়নাতদন্তের রিপোর্টই বলবে আক্ষেত থেকে উদ্ধার হওয়া কঙ্কালটি কি নিখোঁজ ফরিদ হোসেনের, নাকি এই রহস্যের পিছনে রয়েছে আরও কোনো অজানা গল্প। ফরিদ কোথায়, কঙ্কালটি কার, ভ্যান বিক্রি হলো কিভাবে, তদন্তেই মিলবে সব প্রশ্নের উত্তর। ফিরে আলে তো দোয়া করেছি যে আল্লাহ আমার ছেলে আমাকে ফিরে দেখ বাবা।